যারা বিভ্রান্তি ছড়াচ্ছে খেলাফত আন্দোলনের নামে, ওদের দিকে আমরা একেবারে দৃষ্টি না দিই। ওরা যা ইচ্ছা তা করুক, ওদেরকে আল্লাহর হাওয়ালা করি। কাদের হাওয়ালা করব? আল্লাহর হাওয়ালা করব। আল্লাহ তাআলা ওনাদের সাথে যে মুআমালা করার সেটাই করবে। আমরা তাদেরকে দেখতেছি তারা গোমরাহ হয়ে গেছে, তারা যদি তওবা তায়েব করে আবার আগের জায়গায় ফিরে আসে, আমরা তাদেরকে নিতে রাজি আছি। কিন্তু যদি তারা এইভাবে গোমরাহ দলের সাথে উঠা বসা করে, কিয়ামত পর্যন্ত ওদের হেদায়েত হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত আন্দোলন মনে করে যে নির্বাচনটা একটা শুধু প্রচার মাধ্যম। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতির এই নির্বাচনের মাধ্যমে এদেশে খেলাফতের সরকার প্রতিষ্ঠা হবে না। যেমনিভাবে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, ঠিক এদেশের জনগণ যখন যেদিন বুঝতে পারবে খেলাফত প্রয়োজন, দুঃশাসন দুরাচার দূর করতে ইসলামী হুকুমত ছাড়া অন্য কিছু নেই, গণ বিপ্লব সৃষ্টি হবে। সেই গণ বিপ্লবের মাধ্যমে বাংলার জমিনে খেলাফত আন্দোলনের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এটাই আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তবে খেলাফত আন্দোলন নির্বাচনে যায় কেন? শুধু প্রচার করার জন্য, মানুষের কানে কানে এই আওয়াজকে পৌঁছায় দেওয়ার জন্য। এই গণতান্ত্রিক এই রাজনীতি ছাড়া ইসলামী রাজনীতি আছে। ইহুদি খ্রিস্টানদের এই তন্ত্রে মন্ত্রের এজামাত মতবাদ ছাড়া আল্লাহর দেওয়া বিধান আছে। এই দাওয়াতটা পৌঁছায় দেওয়ার জন্য খেলাফত আন্দোলন সকল নির্বাচনে অংশগ্রহণ করে আসছে স্বাধীনের পর থেকে নিয়ে। এটাকে অপব্যাখ্যা করার আর খেলাফত আন্দোলনকে আওয়ামী লীগের সহযোগী বলার কোনো সুযোগ নাই, ঠিক না বলেন ভাই? এবং খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ শুরা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে নির্বাচনে গিয়েছে। অতএব আমাদের কিছু ভাই, দূরের তারা তো করেই, কিছু ভাই আছে যারা অপপ্রচার করে ভিন্ন খেলাফতের নামে সারা দেশে আমাদের নেতাকর্মীদেরকে বিভ্রান্তি করতে চায়। আমি আমাদের সকল প্রতিনিধি ভাই এবং খেলাফত আন্দোলনের নেতাকর্মী ভাইদেরকে তাদের সকল বিভ্রান্তি অপপ্রচার থেকে মুক্ত থাকার জন্য এবং এই জবাবগুলো আজকে আপনারা এখান থেকে যেই আলোচনা শুনছেন এগুলো থেকে আপনারা জবাব দিয়ে দেবেন যে খেলাফত আন্দোলন নির্বাচনে গিয়েছে প্রচারের জন্য, কোনো ফেসিবাদের সহযোগী করার জন্য খেলাফত আন্দোলন নির্বাচনে যায়নি। আল্লাহ পাক আমাদের সকলকে হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত এই সংগঠন খেলাফত আন্দোলনের মূলের সাথে থাকার তৌফিক দান করুক। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদি। আমাদের নারায়ণগঞ্জ জেলা ঢাকার রাজধানীর পার্শ্ববর্তী খুব গুরুত্বপূর্ণ জেলা। এই জেলায় একটি মহানগর রয়েছে, আরেকটি জেলার অংশ। আমার জেলার অংশে 6টি থানা রয়েছে, 5টি পৌরসভা এবং 39টি ইউনিয়ন রয়েছে। বিগত সময়ে আমরা 6টি থানার মধ্যে 5টি থানা কমিটি গঠন করেছি এবং পৌরসভার মধ্যে 5টি পৌরসভায় 4টি পৌরসভায় কমিটি গঠন করতে পেরেছি এবং 39টি ইউনিয়নের মধ্যে আমরা প্রায় 28টি ইউনিয়ন কমিটি গঠন করতে পেরেছি এবং কিছু ওয়ার্ড কমিটিও গঠন করেছি। আমাদের আগামী দিনে অর্থাৎ বিগত সময়ের মধ্যে আরও কাজ করতে পারতাম। আপনারা সকলেই জানেন যে আমাদের যে হেফাজতের মামুনুল হক ঘটনা ঘটেছে, সে সংঘটিত হয়েছে সেটা সোনারগাঁয়ে। এই দুর্ঘটনার কারণে আমি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সোনারগাঁ বাড়ি, সাংগঠনিক সম্পাদকের বাড়িও সোনারগাঁয়ে। আমরা খুবই চাপে ছিলাম। ইসলামী রাজনীতির নামে সংগঠন করার মতো অবস্থান ছিল না। দিন রাত আমাদের পিছনে পুলিশ লেগেই থাকতো যে কখন সুযোগ পায় তারা নিয়ে আটকাবে। যাই হোক, যার কারণে যতটুকু কার্যক্রম করার ইচ্ছা ছিল তা করা সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ আমরা
5ই আগস্টের পর থেকে আমাদের নারায়ণগঞ্জের সিংহপুরুষ আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি সাহেবের নেতৃত্বে এই নারায়ণগঞ্জের প্রত্যেকটি থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা প্রাথমিক পর্যায়ে থানা ভিত্তিক কিছু বিষয়ের উপরে আলোচনা, সেমিনার বা কর্মী সম্মেলন এর কাজ করে যাচ্ছি। বিগত 23 নভেম্বর আমরা বন্দরে একটি অনুষ্ঠান করেছি যে আদর্শ রাষ্ট্র গঠনে ইসলামের অবদান, এরকম শীর্ষক দিয়ে ভূমিকা দিয়ে আমরা সামনে আগামী ডিসেম্বরের 12 তারিখে আমাদের 2500 থানায় এমন একটি সম্মেলন রয়েছে। এমনিভাবে আমরা প্রত্যেকটি থানা এবং পৌরসভায় সম্মেলনের মাধ্যমে ধর্মপ্রাণ খেলাফত প্রতিষ্ঠায় আগ্রহী ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে প্রত্যেকটি থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের কমিটি গঠনের মাধ্যমে প্রত্যেকটি পাড়া মহল্লাকে আমরা খেলাফতের দুর্গ তৈরি করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনাদের দোয়া প্রার্থনা করি এবং আপনাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, চেষ্টা করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ যেন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার পথকে সুগম করে দেন। এবার বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট জয়নুল আবদিন বকুল। ফরিদপুর 2 আসনের প্রার্থী আমাদের। প্রত্যেকটা দিন ওনাদের সাথে যারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত আছি তারা দেখতে পাই যে প্রত্যেকটা দিন, আজকে ফরিদপুরে 15 তারিখে একটা প্রোগ্রাম ওনারা করেছেন, পরের দিন দেখলাম যে নোয়াখালীতে প্রোগ্রাম, ফেনীতে প্রোগ্রাম। প্রত্যেক দিন ওনারা যদি আগে থেকে এই প্রোগ্রামগুলো করতেন আমাদের দলটা আরও সংগঠিত হইতো। তাই আমি একটা কথা বলতে চাই, এখানে আইসা আমরা একজন বক্তব্য দিয়ে দেই যে আমার জেলার কাজ খুব ভালো, 48টা ইউনিয়নের ভিতরে 36টা ইউনিয়নের কমিটি হয়েছে। আপনার কমিটি হয়েছে না না হয়েছে, আপনার সাংগঠনিক কাজ হয়েছে না না হয়েছে, এটা মাপার কিন্তু একটা যন্ত্র আছে, সেটা হলো নির্বাচন। আপনার 48 ইউনিয়নে 36 ইউনিয়নে কমিটি থাকে, নির্বাচনে দাঁড়ানোর পরে দেখা যায় প্রার্থী ভোট পায় 112টা। এরকম কমিটি আমাকে দরকার নাই, আমাদের কাজের কমিটির দরকার আছে। কি বলেন? আমাদের খিলাফত আন্দোলন হলো বাটা কোম্পানির মতো। সর্বপ্রথম বাংলাদেশে এক বাটা কোম্পানি ছিল, এই বাটারে জাল কইরা বানাইছে টাটা জুতা। আবার আর একটা হয়েছে রাটা। বাংলাদেশে এখন খিলাফত ঠিক আছে, কিন্তু খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস বহু দল হয়েছে। 3 দিন আগে ফরিদপুরে এক দলের, আমাদের দলের বাইরের এক নেতা বক্তব্য দিয়েছেন। সেখান থেকে আসার পরে অনেক লোককে আমি জিজ্ঞেস করছি, আপনার নেতা যে বক্তব্য দিল আপনার দলের চেয়ারম্যানের নামটা বলেন দি, বলতে পারে না। মার্কাটা কি বলতে পারেন, তাও বলতে পারে না। আমরা একটা কথা নির্দ্বিধায় বলতে চাই, খেলাফত আন্দোলন মূল গাছ, বাইরের যত আন্দোলন আছে এইটার কারো পরিচিতি বাংলাদেশে নাই, কোনো মার্কার পরিচিতি নাই, দলের চেয়ারম্যানের কোনো পরিচিতি নাই। খেলাফত আন্দোলন বলতে, খেলাফত বলতে বটগাছই কিন্তু বোঝে। এই বটগাছ আপনারা জানেন, আমি একটা উপনির্বাচন করেছিলাম, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের সকল পোস্টার মাধ্যমে
হেডলাইন আসছিল নৌকা বোট গাছে লড়াই। আমি আশা করব আপনারা প্রত্যেকের নির্বাচনী এলাকায় কাজ করেন। আপনারা যদি কাজ করেন তারপরে সাংগঠনিক রিপোর্ট সাংগঠনিক সম্পাদকের কাছে পেশ করা লাগবে না। নির্বাচন আসলে নির্বাচনে দাঁড়াবেন, কে কত পার্সেন্ট ভোট পাইছেন, তখন সাংগঠনিক সম্পাদক দেখবে যে আমার নেতা সাংগঠনিক কাজ কি করছে। আপনি 10 বিঘা ধান রোপণ করে যদি 1 মণ ধান না পান, ওই রকম ধান ক্ষেতের আমার দরকার নাই, বরং 10 কাঠা রোপণ করে আপনি যদি 10 মণ পান, এইটা আমার দরকার আছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি সহ আপনারা যারা আছেন সব প্রতিনিধিরা আসেন, নির্বাচনের সময় দাঁড়ান না। জান এবং মাল দিয়ে তো হাফেজ হুজুর খিলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন কি জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রয়োজন হলো জান আর মালের কুরবানি। এখানে আসতে বললে আমরা আসলাম, কিন্তু আমাদেরকে যখন বলা হয় যে আপনি নির্বাচনে দাঁড়ান, তখন আপনি নির্বাচনে দাঁড়াবেন না, টাকা পয়সা খরচ করবেন না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কতগুলো মুজাহিদ তৈরি করছেন সেইটা আমরা দেখতে পারবো না। এরকম জানি না হয়, এরকম সাংগঠনিক কার্যক্রম জানি আমার না হয়। যাই হোক, আমরা সকলকে কেন্দ্রীয় কমিটিকে সর্বশেষে ধন্যবাদ জানাই যে ওনারা সাংগঠনিক কার্যক্রম সাধ্যের যতদূর কুলায় ততদূর ওনারা করতেছেন। আবার ফরিদপুর ওনারা সাংগঠনিক সফর করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিল, তাদের সাথে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দলকে কামিয়াবি দান করেন এবং আগামী নির্বাচনে যদি আমরা কিছু আসনে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, তাহলে আমাদের দলের কথাগুলো জাতীয় সংসদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমরা উপস্থাপন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, ভোলাতে আমরা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে তাফসিরুল কোরআন মাহফিলের নামে। আপনারা সরাসরি কোনো আমাদের দলীয় কোনো প্রোগ্রাম করতে না পারলেও প্রাথমিকভাবে খেলাফত আন্দোলনের উদ্যোগে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল এগুলো দিবেন। খেলাফত আন্দোলনের প্রোগ্রাম আর ওয়াজ মাহফিলের মধ্যে কোনো ফরক নাই। এভাবে এলাকায় লোক আপনারা খুঁজে পাবেন, সংগঠন এগিয়ে যাবে ইনশাল্লাহ। বক্তব্য রাখছেন ভোলা জেলা প্রতিনিধি জনাব শাহিন আলম চৌধুরী। ভোলা একটি সাংগঠনিক জেলা। গত 25শে মে ভোলার ঐতিহাসিক বাংলা স্কুল মাঠ ভাসানী মঞ্চে আমরা ইসলামী মহাসম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল করেছি। সেখানে আমাদের মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ ছিলেন। তার আগে আমরা ভোলার 7টি উপজেলা, 9টি থানা, গত সম্মেলনের পরে আমরা 2022 সালের সম্মেলনের পরে আমরা ভোলায় 3টি উপজেলা কমিটি পুনর্গঠন করেছি। ভোলা সদর উপজেলার আওতাধীন 2টি ইউনিয়নে আমরা কমিটি করেছি। গত 2023 সালের 25শে নভেম্বর আমাদের এখানে প্রতিনিধি সম্মেলন হয়েছে। 24-এর নির্বাচনের পরে আমাদের কার্যক্রম স্লো হয়ে গেছে। আমরা যেখানে যাই সেখানেই প্রশ্নবিদ্ধ হই যে আপনারা কেন নির্বাচন করলেন। একটা কথা, একটাই প্রশ্ন, যে সব দল নির্বাচন বর্জন করেছে, আপনারা কেন নির্বাচন করলেন? এই প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে আমরা যেইভাবে স্রোতের গতিতে শুরু করেছিলাম, কিন্তু আমাদের স্রোতে ভাটা পড়ে গেছে। আমি ঢাকায় চলে যাচ্ছি, যার কারণে আমরা ওখানে সাংগঠনিক সফরগুলো করতে পারি নাই। যাই হোক, গত 5ই আগস্টের পরে ভোলা আবার নতুন করে আমরা কার্যক্রম শুরু করেছি। সেখানে ভোলা সদর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে চরপেশন উপজেলা, এই 70 কিলোমিটার আমাদের জেলা নেতৃবৃন্দ সফর করেছে। প্রত্যেকটা থানায় কমিটি দেওয়ার জন্য অ্যাডহক কমিটি করা হয়েছে। আপনাদের দোয়ার বরকতে আপনারা দোয়া করবেন যে ভোলায় কাজ আরও বেগবান করা যায়। আমার নেতৃবৃন্দের কাছে আমি আমার জেলার সাংগঠনিক রিপোর্ট পেশ করলাম। এখন আমার একটি বক্তব্য হচ্ছে, আমার সামনে একজন অ্যাডভোকেট আছেন, স্টেজেও সাংবাদিকরা আছেন। আমাদের এই ব্যানার ব্যবহার করে, এই দলীয় পতাকা আমাদের মার্কা ব্যবহার করে আজকে প্রেস ক্লাবে একটি সভা করা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী নামে। কেন? খেলাফত আন্দোলন কি একাধিক হয়? কোনো সংগঠন কি একাধিক হতে পারে? না, একটি সংগঠন খেলাফত আন্দোলন।
যার আমিরের শরীয়ত আতাউল্লাহ হাফিজি, মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজি। দ্বিতীয় আর কোনো খেলাফত আন্দোলন নাই। বকখাস মার্কা একটাই খেলাফত আন্দোলনের। তাহলে কেন আজকে প্রেস ক্লাবে আমাদের দলের মার্কা ব্যবহার করবে, আমাদের দলীয় পতাকা ব্যবহার করবে, আমাদের ব্যানার ব্যবহার করে সেখানে তারা আলাদা প্রোগ্রাম করতেছে? আমরা তাদেরকে উকিল নোটিশ পাঠানোর জন্য আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছে উদাত্ত আহ্বান জানাবো। আসুন আমরা ভেদাভেদ ভুলে খেলাফত আন্দোলনকে মহাব্বত করে, হ্যাঁ আমার ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে, বা আমার ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, অথবা কোনো ক্ষোভ থাকতে পারে। ডাইকা তারা কেন ক্ষোভ ঝাড়তেছে সেটা তাদেরকে আমরা ডাইকা জিজ্ঞেস করি। এটা আমাদের মহাসচিব উদ্যোগ নিতে পারে, আর কেউ পারে না। আমাদের মহাসচিবকে আমি বিনয়ের সাথে বলবো যে তাদেরকে ডাকুন, কেন তারা আমাদের এই ব্যানার দলীয় পতাকা ব্যবহার করে এই সম্মেলন করছে, এটা আমি প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর আমির মাওলানা মাহবুবুর রহমান। বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের পক্ষ থেকে সাধারণ সম্পাদক কাজে রিপোর্ট দিয়েছেন, আপনাদের সামনে পেশ করেছেন। লম্বা চড়া বক্তব্য দেওয়ার কিছু নেই, বারংবার স্টেজ থেকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে সময় সংক্ষেপে কথা বলার জন্য, তাই বড়দের নির্দেশে দোয়া নেওয়ার জন্যই এসেছি। শুধু একটা কথাই বলবো, আজকের এই 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসলে মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে অনেক লম্বা চওড়া কথা বলা যায়। আগামী দিনের জন্য আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমাদের প্রত্যেকটা প্রতিনিধির এবং দায়িত্বশীলদের দীপ্ত অঙ্গীকার এটাই হোক, ইনশাআল্লাহ আগামীর আদর্শ সমাজ এবং খেলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার, এবং কথায় নয় কাজের মাধ্যমেই আমরা পরিচয় দিব। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় কাজকে বেগবান করব, দাওয়াতি মিশন নিয়ে আগে বাড়ব, হাফিজি আদর্শ বাস্তবায়নে নিজেকে তৈরি করব ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ। তাহলেই আগামীর পথ চলা আমাদের জন্য সহজতর হবে, এবং কাজের মাধ্যমেই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করব। কাজের বিনিময়েই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে সচেষ্ট হব, এবং মাঠ পর্যায়ে হাফিজি দাওয়াতকে, হাফিজি মিশনকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই সকল প্রতিবন্ধকতাকে দূর করব ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন কুয়েত শাখা প্রতিনিধি মাওলানা আহমদ হোসেন। আমি কুয়েতে আছি। কুয়েতে আমাদের এই খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা চালু হয়েছে আপনার 2018 25শে সেপ্টেম্বর। মুসলিম কয়েকজন সাথে নিয়ে আমরা এটা চালু করছি। পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় 200 সাথীর উপরে হয়ে গেছে, 200-র উপরে চলতেছে। আমরা দোয়া করবেন। তবে এটা অ্যাকচুয়ালি ফসার করতে হবে, দাবাত দিতে হবে। দাবাত না দিয়ে যদি আমি অংশগ্রহণ করে যদি বসে থাকি, সাথী বাড়বে না, কাজও বাড়বে না। আমরা যখন দাওয়াত দিতে যাই তখন আমরা পরিচয় দিই যে নোয়াখালী হাফেজে হুজুর রহমতুল্লাহ এরকম সংগঠন বটগাছ মার্কা। তো ওনারা বলে চেনেন কিনা, কল আমরা চিনি। কিন্তু এখন মাঝখান দিতে এটা এমন পরিস্থিতি হয়েছিল যেন যে বাংলা থেকে আর বিলুপ্ত হয়ে গেছিল। এটা তো একবারে শেষ হয়ে গেছে, এটা কী দল করেন আপনার দল তো নাই বর্তমানে। তো দেখেন তাহলে কেন এটা আমাদের ফসাদ ছিল না, দাওয়াত ছিল না, না থাকার কারণে একবারে বসে গেছে। তো আমিও বলতেছি আপনার এই দলের কাজ করে যান, কিন্তু হাদিসের ভিতরে একটা আছে, ওলামা একরাম বলতেছে কালকে আমাদের মধ্যে 5টা সওয়াল করা হবে যে তোমার পুরা জিন্দিগি তুমি কোন কাজে অতিবাহিত করছো, তোমার জীবনকাল কোন কাজে অতিবাহিত করছিল, তুমি এলএম শিখি এলএম অনুসারে কতটুকু আমল করছো, পয়সা কীভাবে রুজি করছো, কোথায় খরচ করছো, এই 5টা সওয়াল যে অবশ্যই দিতে হবে। আজকে আমরা সত্যিকারের পয়সাগুলো যে অর্জন করতেছি, পয়সাগুলো কোথায় খরচ করতেছি, দিনের জন্য আমাদের সংগঠনের জন্য যদি কিছু চায় বা খরচ কথা বলে নিজেকে চোখ নিচের দিকে নামাই ফেলি, জবান বন্ধ করে ফেলি। কিন্তু আসলে কি আমার তোমার কী জবাব দেবো, অথচ বলি দুনিয়াকার ক্ষণস্থায়ী জিন্দিগি। এখন দেখা যায় দুনিয়াকে এমনভাবে মহব্বত করি, ভালোবাসি, দেখা যায় না এটি আসলে চিরস্থায়ী। তো এটা বলতেছি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে একটা সুখবর শুনাইতেছি, আমরা ইয়ানত প্রায় প্রতি মাসে মাসে কিছু কিছু দিই। তা আমি হামিদ সাহেবকে বলছিলাম যে আমাদের মনে একটা আবেগ, আপনারা দোয়া করেন। আমাদের এই যে কাজ সংগঠন চলতেছে, সারা ট্যাঙ্কনাম থেকে তেঁতুলিয়া দৌড়ঝাঁপ করার জন্য আমাদের কিছু সাওয়ারির দরকার আছে। আসলে আপনার চিন্তা করে যে আমার সাওয়ারি খুবই দূর আমাদের মেইন মূল ইয়াতে।
সাওয়ারের জন্য মনে করেন কোথায় চিটাং যাওয়া, নোয়াখালী যাওয়া, সিলেট যাওয়া ইত্যাদি দেশগুলোতে যাওয়া অনেক কষ্ট করে যাই। তো আমরা হচ্ছে আমাদের জন্য দোয়া করে আপনাদের জন্য একটা গাড়ির কোনো সাওয়ারির ব্যবস্থা করতে পারে কি না। আপনাদের কাছে সবার জন্য দোয়া চাইতেছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদেরকে ওনাদেরকে একটা উপহার দিতে পারি। আর আমি এটা বলতেছি আপনাদেরকে, আমাদের এখান থেকে আজকে মাহফিলে মজলিসের ভিতরে কয় ডিস্ট্রিক্টের লোক আসছি। আমার একটা কান আওয়াজ আসছে, মনে হয় 64 জেলার মনে লোক আইছি। তো আমরা যদি 64 জেলার লোকে যদি একটা এরাদা করি, 64 জেলা থেকে যদি এক জেলা থেকে যদি 1 লক্ষ টাকা যদি আমরা দান করতে পারি, কত লক্ষ টাকা হইতে পারে বলুন তো দেখি। একজনে যদি কিছু কিছু মুষ্টিবার মানে জমা করে দিই, মনে হয় 64 জেলা থেকে 2-1টা গাড়ি আমাদের অফিসে ফেস করে মনে কষ্ট হবে না। কী করাম আপনাদের খেয়াল কি ইনশাল্লাহ? জি হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনাদের কাছে যাক, সময় খুবই কম, আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রায় মোটামুটি কিছু টাকা হয়েছে, এগুলো সম্ভব না। তো আমাদের সাথে যদি আপনার শরীরকেও যদি 2-1টা গাড়ির জন্য যদি ব্যবস্থা করেন, অত্যন্ত আনন্দিত ইনশাল্লাহ। দোয়া রাখবেন, আপনার কাছে দোয়া কামনা করে আমরা দোয়া করি যেন মত পর্যন্ত আমরা খেলাফত আন্দোলনের সংযুক্ত ইয়ারে কাজ করতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে না? কাজ করার জন্য টাকা দরকার, কেন্দ্রকে সহযোগিতা করা দরকার। আর ওনাদের সাথে যোগাযোগ করি, গাড়ির কতটুকু ওনারা সংগ্রহ করতে পারছে, আমরা ওনাদেরকে সহযোগিতা করে একটা গাড়ির ব্যবস্থা করি যেন সারা দেশে। আমি আসলে খেলাফত আন্দোলনের দিল থেকে মহব্বত করতাম, তবে সাংগঠনিকভাবে কোনো কাজে ছিলাম না। আমার বাবা যান, তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের নোয়াখালী জেলার আমির ছিল। তিনি আমেরিকা সফরে যাওয়ার সময় আমাকে খুব ভালোভাবে ওসিয়ত করে গিয়েছিলেন। আমি ছিলাম এক মাদ্রাসায় খেদমত করতাম কিশোরগঞ্জে, ওখান থেকে আমাকে নিয়ে আসছে বাড়ি মাদ্রাসায়, বলছেন যে বাড়ি মাদ্রাসা দেখশন করবে আর বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে কেয়ামত মৃত্যু পর্যন্ত জড়ে থাকবে। আমি সেই ইনশাআল্লাহ আশা ব্যক্ত করব। আজকে এই মঞ্চে আমি দাঁড়িয়ে বুখারী শরীফের সে হাদিসটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমি ইনশাআল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ যখন ছিলেন, হযরতে জুনাদা ইবনে আবি উমাইয়া তিনাকে দেখতে গিয়েছিলেন। তো তিনি দেখতে যাওয়ার পরে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসুস্থতা ইয়াদত করলেন এবং তিনার সুস্থতার জন্য দোয়া করলেন। পরিশেষে বললেন যে, হে আমাদের সম্মানিত ব্যক্তি, আমাদেরকে আপনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনা একটি হাদিস আমাদেরকে শুনিয়ে দেন, জানিয়ে দেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, বায়াত নিয়েছেন, এই কথা এই মর্মে তিনি বলেন, আমরা বায়াত গ্রহণ করেছি, আমরা শপথ গ্রহণ করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি। বায়ানা আলা সামঈ ওয়াত তাআহ ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া উসরিনা ওয়া ইউসরিনা ওয়া আসরাতান আলাইনা ওয়া আন লা নুনাজিআ আল আমরা আহলাহু ওয়া আন নাকুমা আলা আল হক ওয়া আন নাকুমা আও নাকুলা আলা আল হক হাইসু মা কুন্না। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, তিনার প্রত্যেকটা আকওয়াল আফআল, তিনার তাকরীর সবগুলোকে আলা সামঈ ওয়াত তাআ ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা, আমরা দুঃখে সুখে ওয়া উসরিনা ওয়া ইউসরিনা, আমাদের আনন্দ বেদনার সময় ওয়া আসরাতান আলাইনা, আমাদের উপরে যদি কাউকে অগ্রাধিকার দেওয়া হয়, এই সব কিছুর উপরেও আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে শোনা এবং মানার উপর আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এরপরে তিনি বললেন, ওয়া আল্লা নুনাজিআল আমরা আহলা, আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের বিবাদ সৃষ্টি না করার উপরে অঙ্গীকারবদ্ধ হয়েছি। ওয়া আন নাকুমা আও নাকুলা আলাল হক, তিনি বলেছেন আমরা প্রত্যেকটি হকের উপরে যখন যেখানেই থাকি না কেন আমরা হকের উপর অবিচল থাকব। লা নাখাফু ফিল্লাহ লাওমাতা লাইম, এই ব্যাপারে আমরা কাহাকে আমরা ভয় করব না। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, আমার বাবা আমাকে ওসিয়ত করেছেন যে দেখো মৃত্যু পর্যন্ত হযরতে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া খেলাফত আন্দোলন, তিনি বলেছিলেন এই খেলাফত আন্দোলনের কর্মীরাই ইনশাআল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিকের সঙ্গে হবে। আমি দৃঢ়
বিশ্বাস করি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃত্বে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের পতাকা তলে ইনশাআল্লাহ কাজ করে যাব। আমি আপনাদেরকে বলতে চাই, যত তন্ত্র মন্ত্র আছে, যত দল আছে, কোন দল কিয়ামত পর্যন্ত টিকবে না। আশা করি রাসূলের হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ওয়া ইয়ানতিকু বিতাওফিকিল্লাহ। আল্লাহর ওলি যারা, তারা যা বলেন আল্লাহর সাহায্যেই, আল্লাহর নূরের সাহায্যেই, আল্লাহর তৌফিকে বলে থাকেন। হাফিজ যে কথা বলেছিলেন, হাফিজের সৈনিক ইনশাআল্লাহ ইমাম মাহদির সৈনিক হবে। তাই আমি বলতে চাই, আজকে হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের থেকে ছুটে গিয়ে যারা বাংলাদেশ খেলাফত আন্দোলন নতুন করে সংগঠিত করতে চায়, তাদেরকে আমরা বলতে চাই, বাংলাদেশ খেলাফত আন্দোলন নূরিয়াকে বাদ দিয়ে, জামিয়া নূরিয়াকে বাদ দিয়ে কোনো ধরনের বাংলাদেশ খেলাফত আন্দোলন চলতে পারে না, পারবে না। বাংলাদেশ খেলাফত আন্দোলন নূরিয়া থেকে প্রতিষ্ঠা হয়েছিল। এই নূরিয়া থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলন পরিচালিত হবে। আওলাদে হাফিজ থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলন পরিচালিত হবে। যদি কেউ বাংলাদেশ খেলাফত আন্দোলনকে নতুনভাবে জাগানোর জন্য আওলাদে হাফিজ থেকে বিচ্ছিন্ন কাউকে নিয়ে আবার নতুন বাংলাদেশ খেলাফত আন্দোলন করতে চায়, আমরা তাদেরকে বলবো, তোমরা হাফিজের নূরে ফিরাসতকে ভয় করো। যদি আল্লাহ মাফ করুক, হাফিজ কালকে আমাদের ময়দানে তোমাদেরকে জিজ্ঞেস করে যে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে তোমরা বিচ্ছিন্ন কেন হলা, তোমরা বাংলাদেশ খেলাফত আন্দোলনকে কেন খণ্ড করলা, তাহলে তোমরা কি জবাব দিবে? তাই আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ইনশাআল্লাহ আমি দৃঢ় প্রতিজ্ঞা করতেছি মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে থাকবো। আপনারা অবশ্যই সকলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে থেকে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এই কাজের সাথে লেগে থাকার চেষ্টা করব। আমি ছাত্র জীবন থেকেই খেলাফত আন্দোলন করি, নুরিয়ার ছাত্র এখনও আছি। কেন্দ্রীয় নেতাদের অযোগ্যতার প্রশ্ন না করে নিজেদের যোগ্যতা বলে আপনারা যদি কেন্দ্রীয় নেতা হইতে চান, আপনারা সামনে আগে বাড়েন। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো, আমাকে কোনো নেতৃত্বের স্থানে না রাখলে আমি বিন্দুমাত্র এটাকে আমি খারাপ কিছু মনে করব না। আমি সাধারণ সমর্থক এবং কর্মী হিসেবে কাজ করার জন্য প্রস্তুত আছি। সবশেষে বলছি, প্রতি বছরই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার মনে হয় আমি আগামী প্রতিষ্ঠা বার্ষিকী পাবো কি না জানি না, হায়াত মৌত আল্লাহর হাতে। তো এই বছর আপনাদের সামনে আমি বলছি, আমার বড় কোনো ছেলে নাই, 3টি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। আমার একজন জামাতা এখানে উপস্থিত আছেন, ইউসুফ দাঁড়াও একটু। আমার কোনো বড় সন্তান থাকলে আমিও বলতাম যে তুমি মৃত্যু পর্যন্ত খেলাফত আন্দোলন করবা। তো আমার 2টি ছেলে, একটি ছেলে হাফেজ হয়েছে, আরেকটি ছেলে হেফজখানায় পড়তেছে। তাদেরকে আমার এই বড় জামাইয়ের হাতে সুপুর্দ করলাম এবং বড় সন্তান হিসেবে তাকেও মৃত্যু পর্যন্ত খেলাফত আন্দোলন করবার জন্য আমি ওসিয়ত করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে মাফ করবেন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা খায়রুল ইসলাম ফরাজি, নরসিংদী জেলা প্রতিনিধি। রিপোর্ট প্রদান করবেন, সাংগঠনিক রিপোর্ট প্রদান করবেন মাওলানা খায়রুল ইসলাম ফরাজি। আল্লাহ রব্বুল আলমিনের নিকট শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাকে হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের নগণ্য একজন কর্মী হিসেবে কবুল আর মঞ্জুর করেছেন। এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন ও আমার জন্য সকলেই সবসময় দোয়া করবেন যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির যে খেলাফত আন্দোলন এর সাথে আমি জড়িত থাকতে পারি, কাজ করতে পারি একজন নগণ্য সদস্য হিসাবে। কোনো পদ পদবীর প্রয়োজন নাই। আমি প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে গত আগস্টের 5 তারিখে নতুন করে বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করি নাই? আমার মনে হয় আমাদের নরসিংদী থেকে এটা সবচেয়ে বেশি সারা জাগিয়েছে পুরো বাংলাদেশের মধ্যে। 18 তারিখে আমাদের একজন সন্তান শহীদ তাহমিদ, তার এবং আরেকজন শহীদ, এই 2জন শহীদের মাধ্যমে
আমাদের নরসিংদীতে স্বাধীনতার পরে নয়, পুরো 100 বছরের মধ্যে এরকম কোনো ইতিহাস বাংলার জমিনে নেই, কোনো দেশে নেই যে জেলখানা ভেঙে সকল আসামিদেরকে বের করে ফেলা। আমাদের নরসিংদীতে কিন্তু এইটা করার পরেই পুরো বাংলাদেশের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হয়েছে এবং পুরো বাংলাদেশেই কিন্তু সকলেই মাঠে নেমে এসেছে এবং আমাদের পুরো বাংলাদেশকে গত 5 তারিখে নতুন করে আবার স্বাধীনতা লাভ করা হয়েছে এবং আমরা স্বাধীনভাবে বুক ফুলে এখন কিন্তু আপনাদের সামনে কথা বলতেছি। সকল উলামায়ে কেরাম কিন্তু স্বাধীনভাবে বুক ফুলে পুরো বাংলাদেশের মধ্যে কথা বলতেছে। এই জন্য আমাদের নরসিংদীতে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কাজ পুরো থানায় থানায় আমাদের কমিটি হয়েছে, পুরো থানায় থানায় কাজ চলতেছে। ইনশাআল্লাহ হাবিবুল্লাহ মিয়াজি সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা নায়েবে আমির সাহেবের নেতৃত্বে আমরা কাজ করতেছি, করে যাব ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর একটা বিষয় হচ্ছে যে সব দলের মধ্যেই বিভিন্ন রকমের লোক থাকে, লোক থাকাও দরকার। আমাকে আপনারা ব্যবহার করবেন যে এই ছেলেটা একটা দুষ্ট বেয়াদব, এই চিন্তা করে ব্যবহার করবেন। কেন? আমি 3-4টা মিডিয়াতে কাজ করি এবং জাতীয় 2টা পত্রিকাতে কাজ করি এবং নরসিংদী সাপ্তাহিক পত্রিকা যেটা এটার আমি সম্পাদক এবং নিউজ নরসিংদী যেটা ফলোয়ার 1 লক্ষরও বেশি, ওইটাতে আমি প্রতিষ্ঠাতা। এই জন্য আমাদেরকে কাজ নেবেন, আমাদের মাধ্যমে কাজ নেবেন, আমরা কাজ করব। আপনারা যেভাবে বলেন ইনশাআল্লাহ আমরা ওইভাবে আমরা কাজ করব এবং হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির যে ওসিয়ত আমরা যেন বাস্তবায়ন করতে পারি এবং পুরো বাংলাদেশের মধ্যে যেন খেলাফত প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সামনে বক্তব্য রাখবেন হাকিম মাওলানা সিরাজুল ইসলাম। হাকিম মাওলানা সিরাজুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি। আমার জেলা হবিগঞ্জ এই খেলাফতের জন্য উর্বর জমি। যেই হবিগঞ্জে জন্ম নিয়েছিলেন হযরত হাফিজ হুজুরের সফর সঙ্গী, ওনার সহবত প্রাপ্ত মরহুম হযরত আব্দুর রহমান দলিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার এলাকা। আরও অনেক বড় বড় বুজুর্গ, অনেক লোক ওই সময়ে খেলাফত আন্দোলনের পক্ষ থেকে বটগাছ মার্কা নিয়ে নির্বাচন করেছেন। যাই হোক, গত কিছুদিন যাবৎ একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টির কারণে আমরা অনেক দুর্বল অবস্থায় আছি। আমাদের কেন্দ্রের পক্ষ থেকে বারবার আমাদের প্রতি যোগাযোগ রাখা হইতেছে। গত কিছুদিন আগে একজন লোক উনি বলতেছেন আমি কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির, অথচ আমার জানা মতো উনি কেন্দ্রীয় কমিটিতে নাই। ফরেদি আমরা খবর নিলাম যে উনি নতুন কমিটির কেন্দ্রীয় নায়েবে আমির। যাই হোক, ওই বিষয় নিয়ে আমরা বসলাম। বসার পরে বিভিন্ন প্রস্তাব আসছে যে আমরা কোনো পক্ষেই যাব না। তখন আমাদের আমির, উনি বর্তমানে অসুস্থ, মৌলানা আরিফ বিল্লাহ সাহেব, উনি সিদ্ধান্ত দিলেন যে দলের নিবন্ধন আছে বটগাছ এবং মার্কা আছে বটগাছ, আমরা ওই মূল দলেই থাকব, অন্য কোনো দলে আমরা যাব না। যাই হোক, আমরা ওনার সিদ্ধান্তকে মেনে আজকে প্রতিনিধি সম্মেলনে আসছি, অনেকে আসেন নাই। যাই হোক, আমরা সকলকে নিয়ে যাতে কাজ করতে পারি, আমার কেন্দ্রীয় কমিটির প্রতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ আমাদের দিকে, আমাদের হবিগঞ্জের দিকে একটু সুদৃষ্টি রাখার জন্য। কারণ হবিগঞ্জ সিলেট জেলার মধ্যে অন্যতম একটা জেলা। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হয়ে এক হয়ে এই খেলাফতের কাজকে ইমাম মাহাদি পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির এবং হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির একান্ত স্নেহভাজন শাইখুল হাদিস হযরত মাওলানা শেখ আজিম উদ্দিন সাহেব। আমাদের বলার কিছু নেই, আমরা যে চিরদিন খেলাফত করব এ কথা বলাটাই আমাদের উচিত না। আমরা তো খেলাফত নিয়েই আমাদের জন্ম, তো আলহামদুলিল্লাহ আমরা খেলাফতে আসি, চিরদিন থাকব। আর একটা ভালো কথা বলি আপনাদের, সেটা হলো আমাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ পার্টি হয়েছে, খেলাফতের বিদ্রোহ পার্টি। তারপরে নির্বাচনে যাওয়ার কারণে
কিছু লোক আমাদেরকে একটু অন্য দৃষ্টিতে দেখে। তা যে কোনো কাজ করতে গেলে মানুষ উন্নতি লাভ করতে হলে তার পিছনে দুশ্মন এবং হাসেদ থাকে। হাসেন আর দুশ্মন না থাকলে তাদের উন্নতি হয় না জীবনেও, সতর্কতা আসে না জীবনেও। তা এটা আমাদের জন্য অমঙ্গল নয়, কল্যাণকরকে আমরা মনে করতেছি। এখন আমাদের কর্মীরা মাশাআল্লাহ মিয়াজি সহ যেভাবে কাজে লাগছেন, যেভাবে মাজায় কাপড় বেঁধে লেগে গেছেন, আশা করি ইনশাল্লাহ এটা আরও বেগবান হবে। এটা তো আমাদের জন্য অন্য কে কী বললো না বললো আমরা সেটা দেখবো না, বাকি আমরা আরও সতর্ক আরও অগ্রসর হব। তা আমাদের একদিকে আমাদের নির্বাচনের কারণে সমালোচনা করে, নির্বাচনের হেকমত আমরা করছি আমরা জানি, তারা কি জানে, তারা অপবাদ দিতে পারবে, হাজারো হেকমত থাকে তার মধ্যে। অতএব এটা আমাদের জন্য কোনো অকল্যাণ করে না, আমাদের মঙ্গলের দিকে আমাদের অগ্রসর আরও বেশি করে দিচ্ছে। কাজে আমরা ইনশাআল্লাহ হিম্মতের সঙ্গে আরও বেশি সংগঠন করব, আরও অগ্রসর হব, বেগবান হব, আমরা বসবো না আর। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মাওলানা জয়নুল আবেদিন, ফেনী জেলা প্রতিনিধি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ্য করে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে 5 আগস্ট পর্যন্ত হাজারো এই দেশের মানুষ, ছাত্রছাত্রী, আলেম ওলামা, পীর মাশায়েখ, মাদ্রাসা ছাত্র তোলাবা সব আপামর জনসাধারণের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, জানের কোরবানির মাধ্যমে 5 আগস্টে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহান বিজয় দান করেছেন। সেই বিজয়ের স্বাদকে আমরা মনে প্রাণে নিয়ে আজকে এই মহতী সম্মেলনে আসতে পেরেছি এবং বুক ফুলে এবং আমাদের চিন্তা চেতনা নিয়ে, বাক স্বাধীনতা নিয়ে এখানে কথা বলতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিচ্ছেন, সুযোগ করে দিয়েছেন, এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রসার বিভিন্নভাবে আমরা করতেছি, একাকীভাবে, সমষ্টিগতভাবে। আমরা বাড়িতে গিয়ে, দোকানে গিয়ে বিভিন্নভাবে আমরা প্রচার করেছি। আমরা বিশেষ সুযোগ পেয়েছি যখন নির্বাচনী প্রচারণা হয়েছে, আমরা যেন আমাদের ফেনীতে নির্বাচনে প্রার্থী হয়েছে, সেই সুযোগে আমরা প্রত্যেক ব্যক্তির কাছে বাজারে, দোকানে গিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই খেলাফত আন্দোলনের দাওয়াত নিয়ে যখন যার কাছে যাই, অন্তত বীর হাফিজজির নাম শোনার সাথে সাথে সবাই যে সম্মানের সাথে নাম নিয়ে অন্তত ইজ্জত দেখাইছেন এবং এই বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতি তাদের যে একটা আন্তরিকতা দেখিয়েছে, আমরা সেটাতে অনেক মুগ্ধ হয়েছি এবং এটার ফলও পেয়েছি। সেই যে ফ্যাসিস্ট সরকারের পাতানো নির্বাচন, আমরা তো সেই সরকারের পক্ষপাতিত্ব করিনি। আমাদের চিন্তা চেতনা বিগত সরকারের সময় যেরকম আমরা নির্বাচনে দাঁড়িয়েছি, ঠিক আওয়ামী লীগ সরকারের সময় আমরা নির্বাচনে দাঁড়িয়েছি আমাদের দলের প্রচারের জন্য। ঠিক আমরা দেখেছি আওয়ামী লীগ তারা নিজেরাই চিল মেরে মেরে আমাদের কার কোনো এজেন্ট দিতে দেয় নাই, আমাদেরকে নির্বাচনে কেন্দ্রে যাইতে দেয় নাই। এরপরেও আমরা যে 2200 ভোট পেয়েছি, এই 2200 ভোট কারা দিছে, কিভাবে দিছে আমরা সেটাও জানি না। আমাদের কাজ ছিল শুধু আমরা সবার কাছে একটা সুযোগ পেয়েছি, আমরা প্রচার করেছি। এখনও আমরা আলহামদুলিল্লাহ আমাদের ফেনী জেলার প্রত্যেকটা থানারও কমিটি হয়েছে। আমরা অন্যান্য কমিটিগুলো করার জন্য আমরা শুধু এখন ব্যাপক হারে প্রত্যেকের কাছে দাওয়াত দিচ্ছি, আমরা লোক তৈরি করতেছি। সেই লোকগুলোর থেকে আমরা বাছাই করে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা সেকশনে আমরা কমিটি তৈরি করব। আমি আলহামদুলিল্লাহ প্রায় প্রতি সপ্তাহে যে আমাদের হামিদি সাহেবের সাথে যোগাযোগ রাখি, আমাদের কেন্দ্রীয় কাজকর্মের ব্যাপারে শেয়ার করি। আমাদের আমির সাহেব জনাব গাজী ইউসুফ সাহেব উনি তো কেন্দ্রে প্রায় আসে, যে আমাদের মহাসচিবের সাথে হরদম যেই সম্পর্ক রাখতেছেন, কথা বলতেছেন, যে উনি কেন্দ্রের সাথে যোগাযোগ করে আমাদেরকে যে যা বলে আমরা তাই পালন করি। ইনশাল্লাহ কেন্দ্রের সহযোগিতা
যেটা প্রতি 15 দিন অন্তর যদি নাকি প্রত্যেকটা জেলাওয়ারি আমাদেরকে তদারকি খবরদারি করে, আমাদের কাজের কারগুজারি নেই, ইনশাল্লাহ আমরা মনে করি এটাকে সামনে রেখে এইভাবে কাজ করলে, আমাদের খবরদারি করলে যে আমাদের সাংগঠনিক কাজ ইনশাল্লাহ দিন দিন যে উন্নতির শিখরে আরোহণ করবে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের সার্বিক উন্নতির সফলতা কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডক্টর আতাউর রহমান চৌধুরী, এক সময় খেলাফত আন্দোলনের বলিষ্ঠ নেতা, বিশিষ্ট ওয়াইজ ডক্টর আতাউর রহমান চৌধুরী এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, প্রাণের ভাইয়ের আমার, বক্তৃতা শোনার লোক নাই। এই মিডিয়ার দ্বারা খেলাফত সারা বিশ্বে কায়েম করা যায়। এই মিডিয়ার মাধ্যমে আমাদের হাবিবুল্লাহ মিয়াজি যতখানে বক্তব্য দিয়েছে, আমাদের কুয়েত প্রতিনিধি কি বলবো, বাংলাদেশে একটি টেলিভিশন, খেলাফত টেলিভিশন প্রতিষ্ঠা করে ওনার বক্তব্যগুলি প্রচার করার জন্য। আমার চেয়ে মায়া খেলাফত আন্দোলনের জন্য কারো নাই। কেন? যেদিন খেলাফত আন্দোলন ঘটিত হয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হাফিজ হুজুর নাম ঘোষণা করেছেন তাহরিকে খেলাফত। আমি বলছি হযরত দুটোটা আরবি, বুঝবে না। সাথে সাথে হাফিজ হুজুর বলেছেন খেলাফত আন্দোলন। 1981 সালে ভোটের সময় সারা বাংলাদেশ চষে বেড়াইছি। আমি সেই বক্তা, মানুষ নাই, মানুষ জমা হয়ে গেছে। হাফিজ হুজুর আসছে, আরেকখানে যেয়ে জমাইয়া ফেলছে। আমাদের হাবিবুল্লাহ মিয়াজির কার হলে হবে না, মাইক্রো হলে হবে না। আমি কুয়েত প্রতিনিধিকে বলবো একটা হেলিকপ্টারের ব্যবস্থা করার জন্য। উনি হেলিকপ্টার দিয়ে সফর করবে। উনি আমাদের মাওলানা খালেদ সাহেব বায়াতের কথা বলছে, উনি বায়াত নিবেন। আমাদের এখানেও সিন্ডিকেট আছে। আমি হক কথা বলি, এই মঞ্চে আমার প্রতি আক্রমণও করা হয়েছে। ওনারা নাম ঘোষণার আগে ওনাদের কৃতিত্ব অর্জন করার জন্য বহু বলে, কিন্তু আমাদের নাম ঠিক মতো দেয় না। আমাদের হাবিবুল্লাহ মিয়াজি আগামীতে কামরাঙ্গীরচরের প্রার্থী, ওনাকে এমপি বানাতে হবে, সংগঠন করতে হবে, ওয়ান হাউস ওয়ান কমিটি। কেন্দ্রীয় নেতা এখানে সব আছে, যারা আমাদেরকে মাইক দেয় না। কাজেই ওয়ান হাউস ওয়ান কমিটি করতে হবে। আপনাদের যাদের কামরাঙ্গীরচরে আত্মীয় আছে সবাই নাম্বার আমাদেরকে দিয়ে যাবেন, এবং এই খেলাফতের আওয়াজ সারা বিশ্বে আওয়াজ দিতে হবে। হাফিজ হুজুর রহমাতুল্লাহর মতো যুবক আমি পৃথিবীতে দেখি নাই। 1981 সালে বিচারপতি সত্তারের সাথে ডক্টর কামাল হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা, মানুষ বলতো হাফিজ হুজুর বুড়ো হয়ে গেছে। আমি বলতাম নামাজ পড়তে সবচেয়ে বেশি শক্তি লাগে। ঢাকা স্টেডিয়ামে ওই ডক্টর কামাল, বিচারপতি সত্তার 81 জন দাঁড়াইছিল, সবাইকে নিয়ে আসো, নামাজের বিছানা দাও। আমার হাফিজ হুজুরের মতো কেউ নামাজ পড়তে পারবে না। কাজেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তখন থেকে। আমার নামে বিবৃতি দিত না, সাংবাদিকরা আমার কথা কোট করে পত্রিকা দিত, হাফিজ হুজুর আমার জন্য দোয়া করেছে। দাম বেড়ে গেছে, এখন দলের থেকে টান আসে। যেহেতু পরিচ্ছন্ন রাজনীতি করি, হাফিজ হুজুর বিনা দাওয়াতে মাহফিলে যাইতেন। আমি আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে বলছি বিনা দাওয়াতে মাহফিলে যাবেন। আমার হাফিজ হুজুর মাহফিলের নাম শুনলে যেতেন, তিনি বলতেন যে আমরা সেখানে খেলাফত আন্দোলনের কথা বলবো। তাদের মাইক, তাদের সামিয়ানা টানানো, আমরা গেলে আমাদেরকে সময় দিবে। আমিও আলহামদুলিল্লাহ আমার এই কাজ অব্যাহত রেখেছি। হাফিজ হুজুরের কোনো মাহফিলে দাওয়াত না দিলেও যাই, যেহেতু 60,000 টাকা যে চুক্তি করেছে, আধা ঘন্টা বক্তব্য দিয়ে জাতিরে ফেলে চলে গেছে। যদিও খেলাফত আন্দোলন পছন্দ না করে, প্রফেসর ডক্টর সাহেব আপনাকে বয়ান করতে হবে। আমি কই এটা তো বয়ান খেলাফত আন্দোলনের জনসভা, তাদের মাইক, তাদের প্যান্ডেল, আর আমার বক্তব্য আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হাফিজ হুজুর বলছেন যে আমি যদি মারা যাই
খেলাফত আন্দোলনের কাজ অগ্রসর করার জন্য আমার লাশ নিয়ে সামনে এগিয়ে যাবেন। হাফিজ হুজুরের জীবনী বের হয়েছে, সেখানেও সিন্ডিকেট। আমি আমার বক্তব্য দিয়েছি, কয়েক পাতা সামান্য দিয়েছে। এই কথাগুলি ওনারা রাখে নাই। খেলাফত আন্দোলনের ভাগ তখনও হয়েছে, প্রথম ভাগের নাম ছিল খেলাফত আন্দোলন আগা। আগা মানে আজিজ আর গাফফার। প্রথম হাফিজ হুজুর খেলাফত আন্দোলন অফিসে বলে যে আপনি তো বয়ান করেন, বিভিন্ন শের পড়েন, এখন কি কোনো শের আছে? কাজেই একটা শের বলে দিয়েছি, মুকদ্দর কা না কর শিকওয়া, মুকদ্দর আজ মাতাজা, নাডর মঞ্জিল কি দূরি সে কদম আগে बढ़ाता जा। তো প্রাণের ভাইয়েরা, মোবাইলের মাধ্যমে দাওয়াত দিবেন, মোবাইলের মাধ্যমে আমাদের এই ছবিগুলি ছেড়ে দিবেন। একজন স্কলার মোবাইলের মাধ্যমে মানুষকে দাওয়াত দিয়া 1 কোটি কাফেরকে মুসলমান বানিয়েছে। এখন মোবাইলের যুগ, সেখানে আমিও ফজরের নামাজের সময় আমার মোবাইল থেকে লাখ লাখ মোবাইলে প্রচার করি, আজানে যারা উঠে না, উঠো মুমিন মুসলমানো, গুম হইতে নামাজ ভালো, উঠো মুমিন মুসলমানো, গুম হইতে সালাত ভালো। কে দাওয়াত দিয়েছেন? আমি খেলাফত আন্দোলন থেকে দাওয়াত দিয়েছি। তারা হাসি মুখে বলে আমরা খেলাফত আন্দোলন করব, এই আওয়াজ আর কোথাও শুনি নাই। এই জন্য বন্ধুরা আমার, আগামী নির্বাচনে আমাদের মহাসচিব, আন্তর্জাতিক আধ্যাত্মিক নেতা হাবিবুল্লাহ মিয়াজিকে এখান থেকে এমপি নির্বাচন করার জন্য ওয়ান হাউস ওয়ান কমিটি করতে হবে। আমাদের লোকেরা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের ভয় পাচ্ছে সবাই, এজন্য খেলাফতের আওয়াজকে স্তব্ধ করার জন্য চেষ্টা করছে। আমি আহ্বান জানাবো, আমার নরসিংদীর যেই সাংবাদিক যেই কথা বলছে, মিডিয়া আছে, আমিও বলবো আপনি খেলাফতের নামে একটি টেলিভিশন বাহির করেন। আমাদের রোকন ভাইকে বলবো মিডিয়া খেলাফত টেলিভিশন বাহির করেন। বক্তব্য রাখবেন নেত্রকোনা জেলা প্রতিনিধি মৌলভী আব্দুর রকিব। বক্তব্য নিয়ে আসছেন মৌলভী আব্দুর রকিব। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। পৃথিবীতে যতগুলো আশ্চর্য জিনিস আছে তার মধ্যে অন্যতম একটা আশ্চর্য বাংলাদেশ খেলাফত আন্দোলন। এর উপরে সৃষ্টিলগ্ন থেকেই যেই হামলা, যেই অত্যাচার, যেই জুলুম, যেই ঘাত প্রতিঘাত, এই দলটা টিকে থাকার কথা না, কিন্তু এটা একটা হক জামাত, ওয়াকুল জা আল হক, এটা একটা হক জামাত, যার কারণে এই দলটাকে কেউ মিটিয়ে দিতে পারতেছে না। সৃষ্টির লগ্ন থেকেই আখতার ফারুক হাফিজ হুজুরের এই দলের ভিতরে থেকে থেকে ইঁদুরের মতো কুটকুট করে সংগঠন বিরোধী কাজ করত। আমার বড় ভাই মরহুম আব্দুল মতিন সাহেব আমাকে বলতো যে এই আখতার ফারুক তো লোক ভালো না, এত ক্রিমিনাল হিসেবে ঢুকছে। বাস্তবে পরে তাই দেখলাম, উনি এই আমাদের বড় বড় মাথাগুলাকে বের করে দিয়ে খেলাফত আন্দোলনের মেরুদণ্ডকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। এই শেখুল আজিজ আজিজ সাহেবের মতো ব্যক্তি, মৌলানা আব্দুল গাফফার সাহেবের মতো ব্যক্তি, তার চরমনাই পীর সাহেবের মতো ব্যক্তি, সবাইকে একে একে উনি বের করে দিয়েছে এই ষড়যন্ত্র করে। লাস্ট ষড়যন্ত্র, এই পর্যন্ত ষড়যন্ত্র আমাদের নেত্রকোনায় এই জামাতিরা আমার ছেলে আব্দুর রহিম, সে বেশ মুভমেন্ট করতো, আপনারা দেখেছেন এটি মোবাইলের মাধ্যমে। সেই খেলাফত আন্দোলনের কাজ দারুণভাবে করত। ইদানিং তার পিছনে জামাত এমনভাবে লাগছে যে তার দোকানে বসে বসে তার ব্রেন ওয়াশ করে তার এখান খেলাফত আন্দোলন থেকে বের করে জামাতে নিয়ে গেছে। সে জামাতের ভিতরে ঢুইকা বলে না, এই দেলোয়ার হোসেন সাইদির মতন বলে না যে আমি জামাত করি, কিন্তু জামাতের প্রত্যেকটা প্রোগ্রামে সে অ্যাটেন্ড করে। আর এই খেলাফত আন্দোলন যে বিদ্রোহী গ্রুপ, বাকি গ্রুপ, এই ফখরুলের গ্রুপ, সেটার মধ্যে সহযোগিতা করে। আজকে যে দলটা আসছে, প্রেস ক্লাবে যে দলটা খেলাফত আন্দোলনে আসছে, এটা ওই আব্দুর রহিমের সম্পূর্ণ কারসাজি। এই জন্য নেত্রকোনায় খেলাফত আন্দোলনের সাময়িকভাবে একটু দুর্বল হয়ে গেছে। সত্য কথা বলবো, আমাকে আমি ডাট ফাট দেখায় লাভ নাই। আমি আছি, তারপর আমাদের একেবারে অটল অবিচল নেতা খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ আনোয়ার সাহেব আছেন। এরপরে সেক্রেটারি মাস্টার রফিকুল আলম, উনিও অটল অবিচল, অবশ্য দুর্বল হয়ে গেছে, আসতে পারে নাই, উনি সবসময় আসতো।
এই জন্য আপনাদের কাছে দোয়া চাই যে এই যে আমাদের নেত্রকোনা জেলা খেলাফত আন্দোলনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, আজকে খেলাফত আন্দোলন নেত্রকোনা স্থিমিত, কোনো প্রোগ্রাম নাই, কোনো কাজ নাই। হ্যাঁ, আল্লাহ পাক এই ষড়যন্ত্রের হাত থেকে যেন আব্দুর রহিমকে উদ্ধার করে আবার সে আগের মতো খেলাফত আন্দোলনের পতাকা যেন বাতাস পথ করে বহে, এই আমি দোয়া আপনাদের চাই। বক্তব্য রাখবেন খেলাফত আন্দোলনের মাদারীপুর জেলা প্রতিনিধি এবং কেন্দ্রীয় নেতা মাওলানা ইলিয়াস মাদারীপুর। আলহামদুলিল্লাহ আহলি ওয়াসসালাতু আলা আহলিহি আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মাস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। আল আয়া। ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইয়াবাতনি হুদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোনো প্রকার ভূমিকা ছাড়া বলছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা হুদের একটি আয়াত আমার চুলকে পাকিয়ে দিয়েছে। সে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সুম্মাস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। হে নবী, আপনার উপরে যে আদেশ দান করা হয়েছে সে আদিষ্ট বিষয়ের উপরে আপনি অবিচল থাকুন, দৃঢ়পথ থাকুন, আপনি আপনার মনোবৃত্তির অনুসরণ করেন না। আল্লাহ রসুল বলতেছেন ইস্তেকামাত সংক্রান্ত আয়াত আমার চুলকে পাকিয়ে দিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এত চড়াই উতরাইয়ের মধ্যে, এত ঝড় ঝাপটার মধ্যে যে সকল বন্ধুরা এখন খেলাফত আন্দোলনের মূলধারায় অবিচল আছেন, তাদের ব্যাপারে এই যে আয়াত সুম্মাস্তাকিম কামা উমিরতা, হযরত ওসমান রাদিয়াল্লাহু বলছেন আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামাতিন। ইস্তিকামাত এটা হাজারো কারামাত থেকে উত্তম। সুতরাং আপনারা এই যে ইস্তিকামাতের উপরে আছেন, আপনারা হাজারো কারামাত থেকে উত্তম কাজের উপরে আছেন। সর্বস্ব আমি বলতে চাই, ইসলামের বিজয়ের জন্য তিনটা বুনিয়াদ, তিনটা শর্ত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সালামতুল্লাহ বলছেন, ইসলামের যেখানে বিজয় হয়েছে, উত্থান হয়েছে, যখন সেখানে তিনটা বিষয় পূর্ণমাত্রা বিদ্যমান ছিল। একটা হইল তালিমে দিন অর্থাৎ শরিয়াত, দ্বীনি শিক্ষা যেখানে ব্যাপকভাবে বিদ্যমান থাকে। 2 নম্বর তাহজিব আখলাক, যখন সেই এলাকার মানুষ আধ্যাত্মিক সাধনায় বলিয়ান থাকে, তারা আধ্যাত্মিকভাবে হৃদ্য মজবুত থাকে, তারা এরকমভাবে আহলুল্লাহদের সোহবত দ্বারা ধন্য হয়। 3 নম্বর হইল তানজিমে আমাল, তারা যখন কোনো আমিরের নেতৃত্বে মজবুতভাবে ঐক্যবদ্ধ থাকে, শরিয়াত তরিকা সিয়াসাত, এই তিনটা জিনিস যখন পূর্ণমাত্রা বিদ্যমান থাকে, তখন মুসলিম জাতি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, মুসলমানদের বিজয় হাতছানি করে, তাদের বিদায় প্রতিচুম্বন করে। আর যখন এই তিনটা জিনিসের কোনো একটা না থাকে, তখন মুসলমানরা পরাস্ত হয়, পরাজিত হয়, শত্রুর কাছে মার খায়। আল্লাহ পাক আমাদেরকে এই তিনটা জিনিস পূর্ণমাত্রা অর্জন করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। বক্তব্য রাখবেন হাফিজুর রহমান সরদার সাহেব, গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সরদার। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন খেলাফতের কাজ করার জন্য, আমরা দেশ খুলে কাজ করার চেষ্টা করব। বর্তমান যুগে, বর্তমান সময় আমাদের অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস মহোদয় লক্ষ্য করে কথা বলছি। আল্লাহ পাক আপনাকে সুবর্ণ সুযোগ দান করেছেন। আপনার মাধ্যমে এই বাংলাদেশে সুদের প্রচলন হয়েছে বেশি। আপনাদের সুবর্ণ সুযোগ এসেছে, আপনি খেলাফতের মাধ্যমে, এখন যদি না করেন খেলাফতের মাধ্যমে এই সুদকে উৎখাত করে সুদবিহীন বাংলাদেশ গড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রহমত আপনার হবে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হজরত পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হজরত মাওলানা শরীফ হুসাইন পীরজি। হজরত মাওলানা শরীফ হুসাইন পীরজি। দিনকে কায়েম করার জন্য আমার দাদা হজরত মাওলানা আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই এবং হজরত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই এবং সদর সাহেব হুজুর, এই 3 জনের নামই আমরা সবাই জানি। ওনা একত্র হওয়ার কারণে এই বাংলার জমিনের মধ্যে যে ইসলাম যেভাবে প্রচার প্রসার হয়েছে, আজকে যদি আমরা এই 3 বুজুর্গের
অনুসরণ অনুকরণ করে একত্রিত হই, ইনশাআল্লাহ এই বাংলার জমিনের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে উদাও আহ্বান জানাচ্ছি, আজকে আল্লাহর এই ওলির পদতলে অনুসরণে অনুকরণে আমরা যত রকম বাধা বিঘ্ন হোক সব বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব ইসলামী হুকুমত কায়েম করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন বক্তব্য রাখবেন শরীয়তপুর জেলা খেলাফত আন্দোলনের সেক্রেটারি জনাব মাওলানা মাহমুদুল হাসান। গত দুই নির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন শরীয়তপুর 2 আসনে। আমি শরীয়তপুর জেলা থেকে 2018 সালে এবং 24 সালে নির্বাচন করেছি। 18 সালে বিএনপি সহ অনেক দলে নির্বাচনে এসেছিল, 24 সালে অনেক দলে নির্বাচনে আসে নাই। তো আমাদের শরীয়তপুর জেলার থেকে আমরা 2 জন, মুফতি আব্দুস সামাদ কাসিমি রহমতুল্লাহ উনি ইন্তেকাল করেছেন। উনি শরীয়তপুর 1 থেকে, আমি শরীয়তপুর 2 থেকে নির্বাচন করেছি। ওই সময় তো সবাই ভালোই বলছে, কিন্তু ইদানিং অনেকেই আওয়ামী লীগের দোষর বলতেছে। তা আমার কাছে জবাব আছে, আমি জবাব দিয়ে দিই। যদি আমরা নির্বাচন না করতাম তাহলে তো সবাই বলতো বিএনপি দোষর। 18 সালেও তো বিএনপি নির্বাচনে গিয়েছে, 24 সালের নির্বাচনের কিছুদিন আগেও তো চরমনার নায়েবে আমির নির্বাচনে গিয়েছিলেন, মেয়র নির্বাচনে পরাজয় বরণ করেছেন, রক্তাক্ত হয়েছেন। এই জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে ওনারা সোচ্চার হয়েছেন। আর আমরা খেলাফত আন্দোলন সবসময় আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সোচ্চার। আমরা আওয়ামী লীগের লিয়াজও করি না, বিএনপির লিয়াজও করি না। নৌকার ধানের সেই 2 সাপের একই বিষ। সুতরাং আমরা কারো দোষর না, আমরা ইসলামের প্রচারের জন্য নির্বাচনে গিয়েছি এবং আগামী তো ইনশাল্লাহ যাব। তা আমাদের নির্বাচনটা হইল প্রচারের জন্য, বাকি এইবারে নির্বাচনের সিচুয়েশন ভিন্ন। আলহামদুলিল্লাহ আমাদের শরীয়তপুর জেলায় আমি আগে কমিটিতে ছিলাম না, এইবারও কমিটিতে আমি থাকতে চাই নাই। আমার কথা হইলো আমি কর্মী হয়ে কাজ করব, কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে কী লাভ যদি কাজ না করি। তো এইবার 24 সালে আমাকে জোরপূর্বক জেলা কমিটিতে নেওয়া হয়েছে। তো আমাদের শরীয়তপুর জেলার কারগুজারি হইল, ইদানিং কিন্তু আমার হাত দিয়ে দিছে যে আপনি শেষ করেন। কারগুজারি বলতে বললেন আবার হাত দেন কেন? কারগুজারি বলি, আমাদের শরীয়তপুর জেলায় আলহামদুলিল্লাহ পূর্ণ কমিটি হয়েছে এবং শরীয়তপুর 2 আসনে আমার যে নির্বাচনী আসন, এখানে থানা কমিটি হয়েছে, পৌরসভা কমিটি হয়েছে এবং ইউনিয়ন কমিটি হয়েছে, ওয়ার্ড কমিটিও হয়েছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন কমিটি হয়েছে, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন কমিটি হয়েছে। এবং ঢাকা ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্রকে দিয়ে আমরা নড়িয়া খেলাফত ছাত্র আন্দোলনের কমিটি গ্রহণ করছি, তাকে সভাপতি রেখেছি। তা আলহামদুলিল্লাহ বিএনপির থেকে পৌরসভার একজন সেক্রেটারি ছিল বিএনপির, সে তওবা করে আমাদের খেলাফত আন্দোলনে যোগদান করেছে এবং সে কয়েকবার আপনার কমিশনার ছিল, তার স্ত্রী মেম্বার ছিল। পুরো দলটাই আমাদের খেলাফত আন্দোলনে আসছে আলহামদুলিল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী নির্বাচনে বাংলাদেশের কোনো আসনও যদি খেলাফত আন্দোলন না যায়, ইনশাল্লাহ শরীয়তপুর 2 আসন খেলাফত আন্দোলন বিপুল ভোটে পাশ করবে ইনশাল্লাহ। এইভাবে আমি কাজ চালিয়ে যাচ্ছি। সকলের প্রতি আহ্বান, আপনারা এভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। যে আন্দোলনের কাজ, খেলাফত আন্দোলনের কাজ এমনভাবে এগিয়ে চলছে ইনশাল্লাহ। আমরা সামনে আজকে যেই দেখলাম, ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছু ইনশাল্লাহ দেখতে পাবো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাহি যেভাবে খেলাফত আন্দোলন দেখতে চেয়েছিলেন, সেই খেলাফত আন্দোলন সামনে দিয়ে আমাদের ইনশাল্লাহ কাজ চলছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি নিশ্চিন্ত করতে চাই, খেলাফত আন্দোলন এই বটগাছ মার্কা, এই হাফিজ হুজুরের বটগাছ, এই নেতৃত্বে এখানেই থাকবে এবং এটার ফয়সালা অলরেডি আল্লাহর তরফ থেকে হয়ে গেছে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী সহকারী মহাসচিব, নারায়ণগঞ্জ জেলা আমির জনাব আলহাজ আতিকুর রহমান নান্নমুন্সি। জনাব আলহাজ আতিকুর রহমান নান্নমুন্সি। আসলে কথা শূন্য পেট ভরে না, আর করে পেট ভরে না। কারণটা হইল যে আপনারা যদি চান আমরা 3 দিন ব্যাপী এখানে সম্মেলন করব, যদি চান আপনারা,
আপনারা আইবেন একদিনে ফুট করে আইবেন, ফুট করে যাবেন, আপনার কথা আমরা শুনতে পারি না, আমার কথা আপনারা শুনতেন না। অনেক লোক আছেন দুইটা কথা বলতে পারেননি। আসলে খেলাফত আন্দোলন যে কী জিনিস, আর বট গাছ হলো বড় জিনিস, এতে ডাল পাকড়া জৈরা পড়ে গেলে আমাও কিছু আয় যায় না। আমরা অনেক দেখছি, হ্যাঁ, কিন্তু আমরা জায়গা মতন ঠিকই আছি, আমাদের মুরব্বীরাও ঠিক আছে, আমরাও ঠিক আছি। আর যদি জায়গা এতে ঘামায় না, এই বট গাছ ঘামায় না, বট গাছের কী হইব বুঝেন নাই? তাহলে আপনারা সবাই ইনশাল্লাহ আমরা দ্রুত বেগে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা এবং মহাসচিব হুজুর যে পরিকল্পনা নিচ্ছে, এই পরিকল্পনা অনুযায়ী আর খোঁচাইতে অহনের মহাসচিব আর খোঁচার লাগে না, আর মহাসচিব আমাদেরকে খোঁচায়, এখানে যাবেন, ওখানে করবেন, করবেন, করবেন। আল্লাহর ফজলে আমরা মহাসচিব এবং মহাসচিব পাইছি ইনশাল্লাহ। আর একটা কথা কয়ে শেষ করে দিই, সময় 2 মিনিট। হাফিজ হুজুরের রক্ত ছাড়া আমি নান্ডুমসিকে আমার বাপ যদি করে বট গাছ খাইব না, এটা খাওয়ার কোনো জিনিস না। তবে আপনারা মনে রাখেন এটা হাফিজ হুজুর রহমতুল্লাহর ফসল, আর এই ফসল দিয়েই আমরা সারা দেশকে আমরা ইনশাল্লাহ কন্ট্রোল আনবো। আলহামদুলিল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই নিজে বলে গেছেন খেলাফত আন্দোলনের কর্মীরা ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে গিয়ে মিশে যাবে। কোন সুবহানাল্লাহ। তা আমরা খেলাফত আন্দোলনে ছিলাম, আছি এবং সামনেও থাকবো ইনশাআল্লাহ। ষড়যন্ত্র যারা নাকি করে, ষড়যন্ত্রকারীরা ধ্বংস হয়ে যাবে। এখন 1 মিনিট বক্তব্য রাখবেন মাওলানা জুলফিকার আলী সাহেব। খেলাফত আন্দোলনের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির এই সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য। আজকে মহাসভা এবং পর্যালোচনার দিন যে আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠান কী জন্য, কী উদ্দেশ্যে করেছিলেন, আমরা কি করেছি এবং সামনে কি করব। এই জন্য আমাদেরকে সামনে পরিকল্পনা নিতে হবে, অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই কথা। হাফিজ হুজুর রহমতুল্লাহ দুটো উক্তি আমি আপনাদের স্মরণ করিয়ে দেব। হাফিজ হুজুর রহমতুল্লাহ বলছিলেন যে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব প্রতিষ্ঠা করা। এই জন্য আমরা কোরআনের শিক্ষাকে আরও ব্যাপক করব আমরা। এবং আরেকটা উক্তি উনি বলে গিয়েছিলেন যে আমি রাজনীতি করতে আসি নাই, জিহাদের ডাক দিতে এসেছি। এই জন্য আমাদেরকে বাংলাদেশকে এই ভূখণ্ড রক্ষার জন্য জিহাদি চিন্তা চেতনা নিয়ে কাজ করবে। পটুয়াখালী জেলা প্রতিনিধি মাওলানা আল আমিন। আমরা জানি একটু আগে আমরা স্লোগান শুনছি, এক হও ন্যাক হও। আমাদের 2টা কাজ করলে আমরা জান্নাতে যাইতে পারবো। পাপ কাজ ছাড়তে হবে, সবের কাজ করতে হবে। আমার আহ্বান থাকবে আমরা পাপ কাজ ছেড়ে সবের কাজ নিয়ে সামনে আগে আমরা আগাইলে ইনশাআল্লাহ হাফিজ হুজুর আবার বিজয় হবে বট গাছ। বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বক্তব্য রাখবেন খেলাফত আন্দোলনের দাওয়াত ও তাবলীগ নাজেম বিশিষ্ট আলেম হযরত মাওলানা সাজিদুর রহমান ফয়েজি সাহেব। হযরত মাওলানা সাজিদুর রহমান ফয়েজি সাহেব। আমি মরহুম আবুল হাসান যশোরী সাহেব, আপনারা হয়তো নাম শুনেছেন, যশোর রেলেশ্বর মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি পটিয়ার মুফতি সাহেবের খলিফা ছিলেন। ওনার কাছে একজন এসে বলল, হুজুর মাদ্রাসায় খুব অভাব অভাব অভাব। উনি বললেন, মাদ্রাসায় অভাব হবে না তো, আল্লাহর সঙ্গে তোমাদের ভাবের অভাব। খেয়াল করছেন তো, আল্লাহর সঙ্গে ভাবের অভাব, এই জন্য তোমাদের অভাব। হ্যাঁ, এই জন্য একটা মাসলা আছে, যে যে কাজ করবে প্রথম ওই কাজের গুরুত্ব নিজের মধ্যে থাকা দরকার। কি বলেন? আমরা যা হাফিজ হুজুর রহমতুল্লাহ কর্মী, আমরা তো আশাবাদী ইমাম মাহাদি আলাইহিস সালামের সৈনিক হব। কিন্তু লাগালাম তেঁতুল গাছ, খাবো ফজলি আম, মোষে তেল দেবেন তা হবে না। হাফিজ হুজুর রহমতুল্লাহ এটা ব্যক্তি না, এটা আদর্শ। হাফিজ হুজুরের আদর্শ যার মধ্যে থাকবে, হ্যাঁ, সেই কিন্তু কামিয়াব হবে, সেই কিন্তু ইমাম মাহাদি আলাইহিস সালামের সঙ্গে সাথী লাভ করবে। অতএব
হুজুরের জিকির দেখছেন, হুজুরের নামাজ দেখছেন, হুজুরের সব কিছু দেখছেন, ওইভাবে ইনশাল্লাহ আমরা জীবন গঠন করি। আল্লাহ আমাদেরকে সফল কাম দান করুন, বলেন আমিন। এখন বক্তব্য রাখবেন আজকের প্রতিনিধি সম্মেলনের সংগ্রামী সভাপতি হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব জনাব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। জনাব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে আপনারা যারা বাংলাদেশের দূরদরাজ থেকে বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমরা সকাল থেকে প্রতিনিধিগণদের আলোচনা শুনেছি, বিভিন্ন কারগুজারি শুনেছি, সন্তোষজনক কারগুজারি এসেছে আলহামদুলিল্লাহ। আমরা আগামীতে চেষ্টা করব যে আমাদের এই প্রতিনিধি সম্মেলন যাতে আমরা 3 দিন ব্যাপী করতে পারি ইনশাল্লাহ। আমাদের প্রস্তাব আসছে 3 দিন ব্যাপী করার। আমরা সুশৃঙ্খলভাবে 3 দিন ব্যাপী ইনশাআল্লাহ এই প্রতিনিধি সম্মেলন করব। আর কেন্দ্রের থেকে আমরা আরেকটা কথা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা জেলাভিত্তিক প্রত্যেক জেলার প্রতিনিধি আছেন, আপনারা আমাদেরকে জানাবেন। 6 মাসের মধ্যে আপনারা জেলা প্রোগ্রাম দিবেন। কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে নিয়ে 6 মাসের মধ্যে আপনারা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে আমরা বহুবার আপনাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করব। আলহামদুলিল্লাহ, বিগত 2 মাসে আমাদের কারগুজারি অনেক ভালো, ওনারা আলোচনা করেছেন। সারা দেশে আমরা কাজ করছি। প্রায় এই গত 1 মাসে আমরা 15 থেকে 20টা জেলায় আমরা সফর করেছি। প্রত্যেকটা সফরে আমাদের সফল আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা প্রোগ্রামই সুন্দর হয়েছে। তো আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমাদের আমিরের শরীয়তের জন্য দোয়া চাই, ওনার সুস্থতার জন্য দোয়া চাই। আমরা যেন যারা খেলাফত আন্দোলনের কেন্দ্রে আছি, আমরা সুন্দরভাবে দায়িত্বশীল হিসাবে খেলাফতের কাজগুলো করে যেতে পারি। আরেকটা কথা হলো, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে খেলাফত আন্দোলনের নামে, ওদের দিকে আমরা একেবারে দৃষ্টি না দিই। ওরা যা ইচ্ছা তা করুক, ওদেরকে আল্লাহর হাওয়ালা করি। কাদের হাওয়ালা করব? আল্লাহর হাওয়ালা করব। আল্লাহ তাআলা ওনাদের সাথে যে মুআমালা করা সেটাই করবে। আমরা তাদেরকে দেখতেছি তারা গোমরাহ হয়ে গেছে, তারা যদি তওবা তায়েব করে আবার আগের জায়গায় ফিরে আসে, আমরা তাদেরকে নিতে রাজি আছি। কিন্তু যদি তারা এভাবে গোমরাহ দলের সাথে উঠা বসা করে, কিয়ামত পর্যন্ত ওদের হেদায়েত হবে না।